নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই, জানালেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই, বললেন প্রেস সচিব। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, মন্তব্য জামায়াত সেক্রেটারির। কেন যেন মনে হচ্ছে যে সেই করতে চাওয়াটা, পদত্যাগ করতে চাওয়াটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রফেসর ইউনূস আগামী 2-1 মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। যতই নির্বাচনের সময় আসতেছে ততই ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। এনসিপি নেতারা বলছে নির্বাচন হবে না, পাশাপাশি এখন আবার ডক্টর ইউনূসেরও শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করবেন, অর্থাৎ তার পদত্যাগের সুর এখন শুরু হয়েছে। ডক্টর ইউনূস কি আগের মতো পদত্যাগের নাটক করবেন, নাকি এখন পদত্যাগের নাটক করে নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করবেন? দর্শক, তার পদত্যাগ নিয়ে আমাদের পত্রিকাকে রিপোর্ট করেছে, পাশাপাশি একটা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো। আর ইচ্ছে নেই, জানালেন ডক্টর ইউনূস। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্বের সুযোগ নেই, বললেন প্রেস সচিব। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, মন্তব্য জামায়াত সেক্রেটারির। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকতে বললেন গয়েশ্বর। দায়িত্ব ছাড়তে পারেন ডক্টর ইউনূস, ব্যারিস্টার ফুয়াদের শঙ্কা। শেখ মুজিব জাতির পিতা নয়, নাহিদ ইসলাম। খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা। কলিজা খুলে ফেলার হুমকির পর বিএনপির সাবেক এমপিকে শোকজ। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত বোর্ড গঠন। শতাব্দী সেরা টেস্ট সিরিজের তালিকায় বাংলাদেশ। এবার বিস্তারিত। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা প্রথম বছর সম্পন্ন করেছি এবং অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূস বলেন, তার অন্যতম বড় অর্জন হলো ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। ঐক্যমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন পাব। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। শুক্রবার দুপুরে মাগুরা শহরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে শফিকুল আলম সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও এরই মধ্যে কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন। যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন, মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে। তখন সব সন্দেহ দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে। সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেটা দৃশ্যমান।
সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 1 ও 2 নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন আর রাহাজানি ধর্ষণের শাসনামল। এ সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পালন সহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি। আপনারা দেখেছেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পাশের একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণেই পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদই নয়, এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার হেলমেট বাহিনী। তিনি বলেন, আমাকে গত 15 বছরের প্রায় 7.5 বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেফতার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মরহুম পিতার দাফনও আমাকে করতে দেয়া হয়নি। মূলত দেশে এক ব্যক্তি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। জামায়াত সেক্রেটারি আরও বলেন, 36 জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, মত প্রকাশের অধিকার। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐক্যমত্য কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্রকাঠামো সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে। অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বানও জানান তিনি বলেন, এর আগে নানাজনের নানা কথায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি এখনও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বক্তব্য রাখেন। জামায়াত ও এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা প্রকাশ করেন। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে তা হলো একতরফার দিকে চলে যাবে নির্বাচন। তিনি আরও বলেন, ডক্টর ইউনূস ইতোমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগকে আমরা স্বীকার করি, কিন্তু তার শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডিও আমরা স্মরণ করি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মুজিবের নেতৃত্বে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের করদ্রাষ্ট্রে। চাপিয়ে দেওয়া হয়েছিল 1972 সালের গণবিরোধী সংবিধান, আর প্রতিষ্ঠিত হয়েছিল লুটপাট, রাজনৈতিক হত্যা ও একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি। তিনি আরও বলেন, 2024 সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতাদর্শ আর কখনো নাগরিকের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে পারবে না। জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়। বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশে সব নাগরিক সমান, আর কোনো একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুক কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন। এ সময় ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুক কবির খান। কুমিল্লায় জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কলিজা খুলে ফেলার হুমকি দেয় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দলীয় সম্মেলন করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। 15 আগস্ট শুক্রবার বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারকে হুমকি দিয়েছেন। এছাড়া গত 11 ও 13 আগস্ট নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এই সকল বিষয়ে আগামী 3 কার্যদিবসের মধ্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2001 সালে আব্দুল গফুর ভূঁইয়া কুমিল্লা 10 আসন থেকে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার সাবেক স্ত্রী। অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু করে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাবেক এই সেনা কর্মকর্তা পূর্বে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোপূর্বেই অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ক্রিকেটের বনেদি সংস্কার হিসেবে পরিচিত টেস্ট বাংলাদেশের সাফল্য ওয়ানডে ও T20-র তুলনায় অনেক কম। এই সংস্করণে বাংলাদেশ এখনও প্রাইমারি স্কুলের ছাত্র। এরপরও খণ্ডকালীন সময়ে স্মরণীয় কিছু টেস্ট ম্যাচ খেলেছে দলটি। তার মধ্যে 2টি সিরিজের জায়গা হলো উইজডেনের সেরাদের তালিকায়। একবিংশ শতাব্দীর সেরা 15 টেস্ট সিরিজের তালিকা তৈরি করেছে উইজডেন। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সেই তালিকায় জায়গা পাওয়া 2 সিরিজের মধ্যে একটিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে 2021 সালের নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সে সিরিজে 2-0 ব্যবধানে হারে দলটি। সেই সিরিজটি উইজডেনের শতাব্দী সেরা তালিকায় 7 নম্বরে জায়গা করে নিয়েছে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করেছিল বাংলাদেশ। ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে 22 রানের জয় তুলে নেয় ইংল্যান্ড।
ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে 108 রানের জয় পায় স্বাগতিকরা। ম্যাচটিতে 273 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্ণিতে 164 রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। 2 ইনিংসেই 6টি করে উইকেট নেন মিরাজ। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জেতেন এই অফ স্পিনার। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন। তার আগেই পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা, সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল। তারপরে ব্যাপারটা জানা গেল যে ব্যাপারটা সত্যই, তিনি চাইছেন পদত্যাগ করতে। এরপরের ঘটনা আমরা সবাই জানি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করলেন। রাজনৈতিক দলগুলো তাকে বলল যে না, আপনি থাকেন, আপনি দায়িত্ব পালন করেন। অনেকে যারা প্রফেসর ইউনূসের সমালোচনা করতে চান, সমালোচনা তো মানে যারা মঙ্গল চায় তারাই করে, কিন্তু মানে তির্যকভাবে যারা সমালোচনা করতে চান তারা বলতে চেয়েছেন যে প্রফেসর ইউনূস এই পদত্যাগের নাটকটা করে রাজনৈতিক দলগুলোর একটা আস্থা তৈরি করার চেষ্টা করেছেন, যেন রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে যে না না না, আপনি যাবেন না, আপনি থাকবেন, আপনাকে থাকতে হবে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এই সমালোচনাও অনেকে করেছিলেন। ঘটনাগুলো একটু আগের, কিন্তু আবারও ঘটনার পরিক্রমায় কেন যেন মনে হচ্ছে যে সেই করতে চাওয়াটা, পদত্যাগ করতে চাওয়াটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রফেসর ইউনূস আগামী 2-1 মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। সেই কারণেই পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন, এরকম ধারণা সমাজে মোটামুটি আবারও আলোচনা শুরু হয়েছে। কেন তিনি পদত্যাগ করতে পারেন? তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন এবং নির্বাচনকে নিয়ে জটিলতা। আরও কি কারণ আছে, কিংবা তিনি পদত্যাগ করবেন কেন, করলে তার পক্ষে যুক্তি কি, অথবা তিনি কেন পদত্যাগ করে চলে যাবেন, কেন থাকবেন না, তিনি থাকবেন, পদত্যাগের ব্যাপারটা অযথা আলোচনা, কোনটা আসলে সত্য সেটার একটা মানে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূস সত্যিই পদত্যাগের ঘোষণা অল্প কিছুদিনের মধ্যেই দেবেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগের কথা। তিনি পদত্যাগ করতে পারেন এরকম আশঙ্কা আবার তৈরি হয়েছে। দুটো ঘটনা রাজনীতিতে খুব সহসা ঘটতে পারে। 1, প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন। 2, ফেব্রুয়ারিতে নির্বাচন আদতেও হবে না। সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে। এই তৈরির প্রাক্কালে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখন প্রফেসর ইউনূস পদত্যাগ কেন করতে পারেন এই কারণেই যে প্রফেসর ইউনূস যাদেরকে তার চাকরিদাতা কিংবা নিয়োগদাতা হিসেবে মনে করেন, তারাই এক ধরনের পরিবেশ তৈরি করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, এবং সেই পরিবেশ তৈরিটা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে চলে যাবে। প্রফেসর ইউনূস আরও যে রাজনৈতিক দলকে নিয়ে কাছে টেনে এক ধরনের স্বস্তিতে থাকতে চেয়েছিলেন, সেই রাজনৈতিক দলগুলোও ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচন হওয়া না হওয়া, পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদে কোনো রকমের কোনো ছাড় না দেওয়া, এরকম নানা ইস্যুতে একটা মানে জটিল একটা অবস্থানে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি। গতকালকে আমরা কি দেখলাম? গতকালকে জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ দেখলাম। কি ইস্যুতে? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের প্রেক্ষাপটেই নির্বাচন করতে হবে, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করতে হবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
এবং সেগুলো বিচার সংস্কার এগুলো শেষ না করে নির্বাচন করা যাবে না, এরকম নানা ইস্যু তাদের ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই প্রফেসর ইউনূসকে যারা চাকরি দিয়েছেন বলে প্রফেসর ইউনূস নিজেই বলেছেন, সেই ছাত্ররা এবং তাদের দল এনসিপি, জামাত, ওদিকে ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলন কিংবা অভ্যুত্থান, যেটা জুলাইয়ে যে ভাষাতেই বলি না কেন, সেটা নির্বাচনের জন্য হয়নি, মূলত দুইটা জিনিসের জন্য হয়েছে। তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচন। দুইটা জিনিস কি? সংস্কার এবং বিচার। তার মানে হচ্ছে তারাও স্পষ্ট করছেন যে সংস্কার এবং বিচার এটা সম্পূর্ণ না করে কোনোভাবেই নির্বাচনের দিকে যাওয়া যাবে না। তিনি এটাও চরমোনাই পীর এটাও বলেছেন যে আপনি কি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ওই আন্দোলন চলাকালে কোনো দেয়ালে লেখা ছিল যে আমরা নির্বাচন চাই? কোনো দেয়ালে কোনো দাবি লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই। ফর দ্যাট রিজন নির্বাচন কারোরই প্রথম চাওয়া নয়। প্রথম চাওয়া হচ্ছে সংস্কার এবং বিচার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই শক্তিগুলো চাই প্রফেসর ইউনূস আরও অনেক দিন ক্ষমতায় থাকুন, এবং প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকলে কারো কারো ক্ষমতা উপভোগের ব্যাপারটা আছে। কেউ কেউ মনে করছে যে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকলেই আমরা ক্ষমতাটা উপভোগ করতে পারছি। সেটা হয়তো পরিপূর্ণভাবে মনে করছে না বিএনপি, এই কারণে বিএনপি নির্বাচন চাইছে, এবং বিএনপি স্বাভাবিকভাবেই মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে, এই কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে। এবং সেই চাওয়ার প্রেক্ষিতেই প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। এটাও সমালোচনা হচ্ছে যে বিএনপির কথা মতো নির্বাচনের তারিখ ঘোষণা এটা বাস্তবায়িত হতে পারে না। আমরা দেখেছি একদিন আগেই পরশুদিন এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পরবর্তীতে আবার কালকে দেখলাম যে এনসিপির আরেক নেতা গ্লোবাল টিভির একটা টক শোতে তিনি বলছেন যে, সম্ভবত তিনি আলাউদ্দিন আহমেদ, নামটা ভুলে গেছি, তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা তার ব্যক্তিগত মতামত, এটা এনসিপির দলীয় মতামত না। তার মানে হচ্ছে যে এখন যখন সমালোচনা হচ্ছে তার ওই কথাটাই, তখন এনসিপি একটু রাগঢাক করে ব্যাপারটাকে প্রকাশ করতে চাইছে, বলছে ওটা দলীয় অবস্থান নয়। দলীয় অবস্থান নয় তাহলে এনসিপির প্রধান সমন্বয়ক তিনি ভরা মজলিসে কেন বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না? এটা কি বলতে পারেন? ব্যক্তিগত কোনো এজেন্ডা কি বাস্তবায়নের কথা বলতে পারেন? বলতে পারেন না। সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হতে চলেছে, আমি যদি ধরি যে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটা ইসলামী দল, তারা ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় এবং পিআর পদ্ধতিতে যেন নির্বাচন হয়, এই ইস্যু পিআর পদ্ধতিকে এস্টাবলিশ করার জন্যই এক ধরনের আন্দোলনে যাবে। জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের জন্য এক ধরনের আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনে নিশ্চিত করবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটা মোটা দাগে ঘোষণা দিয়ে দেয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। সরকার এখন নির্বাচনের আলোচনাটা বহুভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে জনগণকে মোটামুটি একটা আশ্বস্ত করার চেষ্টা করছে যে নির্বাচন ছাড়া অন্য কোনো ভাবনা যেন জনগণের মধ্যে না থাকে। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ঠিকানায় দেয়া সাক্ষাৎকারেও তেমনটাই মনে হয়েছে যে নির্বাচন নিয়ে কোনো না কোনো ঝামেলা রয়েছে, এবং উপদেষ্টা পরিষদও যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটাও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বীকার করে নিয়েছেন যে এনসিপির প্রতিনিধিত্ব এই উপদেষ্টা পরিষদে আছে। এক কথাই ইনডাইরেক্টলি তিনি স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে নির্বাচনের আগে সেই সকল উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবে যেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়। কিন্তু এখন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, এখন যে সরকারি পৃষ্ঠপোষকতায় নানাভাবে এনসিপিকে সহযোগিতা করা হচ্ছে, সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হচ্ছে। তাহলে যে ব্যাপারটা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বিএনপি বাদ দিয়ে অন্য যারা মোটামুটি একটু শক্তিধর, ভোট থাকুক আর না থাকুক, জামাত বাদ দিয়ে কারো তো আদতে ভোট নাই, সেই শক্তি একটা বড় শক্তি রয়েছে। যেমন ইসলামী আন্দোলন কিংবা ইসলামী দলগুলোর একটা বড় শক্তি রয়েছে। শক্তি কি? যে তারা বললেই মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে আসবে।
হুজুর বলেছে, ওরে বাবারে, হুজুরের বলা মানেই হচ্ছে যে আল্লাহর পরে যদি কারো কথা শুনতে হয় তাহলে হুজুরের কথা শুনতে হবে। সুতরাং হুজুরের বয়ানে তারা মাঠে নেমে আসবে এবং মাঠে নামিয়ে আনা তাদের পক্ষে খুব সহজ হবে। জামাত ইসলামেরও একটা বড় ব্যাপার আলোচনা হয়, সেটা হচ্ছে যে জামাত ইসলামের যত ভোট ততজন কর্মী। সুতরাং আর কোনো রাজনৈতিক দলে এরকম অ্যাক্টিভ কর্মী নেই। জামাত ইসলামের যদি সারা দেশে 1 কোটি ভোট থাকে তাহলে অলমোস্ট 1 কোটি তাদের কর্মী। সুতরাং তাদেরও মাঠে নামানো তাদের পক্ষে সহজ হবে। এনসিপিরও যে কয়টা ভোট সেই কয়টাই কর্মী, সুতরাং তাদেরকেও মাঠে নামানো সহজ হবে। এবং এই মাঠে নামিয়ে যদি ঢাকায় একটা বড় জমায়েত করা হয়, কয়েকদিন অবস্থান করানো যায় সেই জমায়েতকে, তাহলে নির্বাচন পিছিয়ে যাবে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এবং নির্বাচন কবে নাগাদ আদৌ হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন এই সরকার মানতে পারবে কিনা, জুলাই সনদ বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা নির্বাচনের আগে, এই যে জটিলতা আছে, যেমন জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না নির্বাচনের আগে, সংসদ আসার আগে সেটা বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু দাবি জানানো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিতে হবে। তার মানে হচ্ছে যে নির্বাচন বানচালের একটা চেষ্টা, নির্বাচন বানচাল করে যাদের লাভ তারাই এই চেষ্টা করবে। সুতরাং কনক্লুশনে আসাই যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। এখন দ্বিতীয় ইস্যু মানে প্রথম ইস্যু যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন। প্রফেসর ইউনূস এমনই একজন মানী ব্যক্তি, বিশ্ব দরবারে যার সম্মান প্রতিষ্ঠিত, সেই মানুষটা আমার মনে হয় না যে এই বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতিতে যখন তার কথার মূল্য থাকবে না, তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা প্রতিষ্ঠিত হতে বাধাপ্রাপ্ত হবে এবং তিনি যাদেরকে ওন করেন তারাই তার বিপক্ষে অবস্থান নেবে। সেরকম পরিস্থিতি যদি বাস্তবায়িত হয় কিংবা সেরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন। পদত্যাগ করে তিনি মনে করবেন যে এখান থেকে সম্মান নিয়ে চলে যাওয়াটাই ভালো, কারণ দেশের কোটি কোটি মানুষ, মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষের চাইতে দেশের কোটি কোটি মানুষের আস্থা অর্জন করাটাই তার জন্য সমীচীন হবে। কারণ একেবারেই বয়সের শেষ বেলাতে এসে, জীবনের শেষ গধূলিতে এসে তিনি অপমানিত হবেন, তাকে কেউ অপমানিত করবে, কোনো কারণে তিনি সমালোচিত হবেন, কোনো কারণে তিনি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন, সেরকম কোনো সিদ্ধান্ত হয়তোবা তিনি নেবেন না। সেই কারণেই উদ্ভূত পরিস্থিতি, নির্বাচনকে ডিলে করা এবং নানাভাবে নির্বাচন বানচাল করার যে উদ্ভূত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা একেবারে শতভাগ সৃষ্টি হয়েছে, সেরকম পরিস্থিতিতে প্রফেসর ইউনূসের আর এই দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা তিনি ফিল করবেন না। সুতরাং এটা বলা যেতেই পারে যে এই সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের অধীনে আগামী নির্বাচন নাও হতে পারে। আরেকটা সরকার হয়তো আসবে, আরেকটা সরকার এসে তাদের অধীনে নির্বাচন হবে, কিংবা কোন দিকে যাবে পরিস্থিতি, অন্য দিকে চলে যায় কিনা পরিস্থিতি, সেটাও কিন্তু ভাবনার বিষয়। এখন আমরা সাধারণ জনগণ কি চাইব? আমরা সাধারণ জনগণ এটাই চাইব যে প্রফেসর ইউনূস পদত্যাগ না করুন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে ক্ষমতা হস্তান্তরিত হোক। যাদেরকে জনগণ সিলেক্ট করবে তারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করবে। তারপরে তারা যদি আবার খারাপ কাজ করে তাহলে জনগণ তাদেরকে আবারও প্রত্যাখ্যান করবে। এটাই হওয়া উচিত, এটাই প্রকৃত গণতন্ত্র। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি সেই দিন সত্যিই ঘনিয়ে এসেছে যে গুঞ্জনকে পেরিয়ে সত্যি সত্যি প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে? দর্শক, রিপোর্টটি দেখেছেন এবং আলোচনা শুনেছেন। ডক্টর ইউনূস যদি এখন পদত্যাগে নাটক করেন, সেটা অবশ্যই ছেলের খেলা বা আমি বলবো খামখেয়ালি হবেন। তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেন। কারণ আপনাকে দিয়ে আসলেও হয়তোবা আমরা সবকিছু করতে পারবো, অনেক কিছু হয়েছে, দেশে উন্নতি হয়েছে, কিন্তু আপনি আসলেও শাসন করতে পারতেছেন না। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় না এখন অনেক দুর্বলতা হয়তো রয়েছে, যার কারণে তিনি পাচ্ছেন না, এই কারণে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। কিন্তু ডক্টর ইউনূস বলছেন সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন দিলে সেটা অর্থহীন হবে। এটা যদি আপনি মনে করেন তাহলে 1 বছর আপনার অবশ্যই এটা চিন্তা ভাবনা করা প্রয়োজন ছিল। আপনি 1টা বছর কাটিয়েছেন, 1 বছরে অবশ্যই সংস্কার এবং বিচার করা সম্ভব ছিল, কিন্তু সেটা হয়তোবা আমাদের চাহিদা মতো, আপনাদের চাহিদা মতো, দেশের মানুষের চাহিদা মতো হয়নি। কেন হয়নি, এই জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এখনো সময় যেটা আছে, প্রায় ফেব্রুয়ারিতে হলে এখনো 7-8 মাস আছে, এখনো সময় আছে। নির্বাচনের আগেই দুই গঠনমূলক অর্থাৎ দৃশ্যমান কিছু সংস্কার এবং বিচার আপনার করা উচিত।